এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে না? এটা ভালো হয়েছে। তো প্রেমের গুঞ্জন কি শুনতে পাও না যে তোমার ওর সাথে প্রেম হচ্ছে, তার সাথে প্রেম হচ্ছে? না না, এরকম আপনি শুনছেন? আমার এরকম নাই, না, কারণ আমার আমি মাঝখানে একবার শুনছিলাম যে ওই যে রেহানা মরিয়মের ডিরেক্টরের সাথে প্রেম। ওর সাথে আবার আমার যে একটা বলছে সে আবার কিছুদিন পরে বলে না প্রেম না না। প্রেম নাই, না পরে চলে গেছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল দীর্ঘ 4 বছর। আচ্ছা, তাহলে ঠিকই বলছিল। ঠিকই বলছে, হ্যাঁ। তা প্রেম আমার বলছে, আমি বলছি যে আমি ঠিক জানি না আমার না, সাথে। আমার ওর সাথে ছিল সম্পর্ক। আচ্ছা যাক, সেটা ভালো কথা। আর প্রেম থাকাটা কোনো ক্ষতিকর কোনো ব্যাপার না, খারাপ কিছু না। আমি যখন তোমাকে নিয়ে রেগুলার কাজ করতাম, আমি শুনতাম যে আমার সাথে তোমার প্রেম হ্যাঁ, আছে। আপনার সাথে তো সবার প্রেম, যার সাথে আপনি বেশি কাজ করতেন। তার সাথেই আর প্রেম। আপনার তো অভ্যাস হচ্ছে হুমায়ুন স্যারের মতো, যে যখন যাকে মানে যাদেরকে নিয়ে কাজ করেন আপনি শুধু তাদেরকে নিয়ে কাজ করেন। আপনি কিন্তু বায়াসড হালকা হ্যাঁ, একটু, হ্যাঁ। যে আমার এই আর্টিস্টকে চাই তো চাই, মানে ওই আমার সব কাজে পরের পরের সিরিজেও ও আছে। মানে একটা গ্রুপ ছিল আর কি, হ্যাঁ। সোজা কথা যে আমি ধরো বললাম যে 25-30 জন, হ্যাঁ, এই গ্রুপটাকে আমি ঘুরে ঘুরে ফিরে ফিরে কাস্টিং করতাম। হ্যাঁ। হয়তো দু একজন যদি বলতো, চ্যানেলাই যদি বলতো একে নিতে হবে, তখন নিতাম হ্যাঁ, একে, হ্যাঁ, বা এনটিভি যদি বলতো একে নিতে হবে, দু একটা নিতাম। কিন্তু আমার গ্রুপ ঠিকই থাকতো। গ্রুপ ঠিকই ইভেন থাকতো। আমার যে যারা ওই যে সে লাঠিয়াল বা হ্যাঁ, কাজের হ্যাঁ, লোক, এইটাও ফিক্স ছিল ফিক্স ছিল, যে হ্যাঁ। ওই ওকেই নিতে হবে। অনেকে বলতো যে আপনি এ তো পারে না অভিনয়, কিছু পারে না। তা আমি বলতাম যে অভিনয় পারে না, ও তো লোক ভালো। হ্যাঁ, হ্যাঁ, আপনি কিন্তু এইটা সব সময় বলতেন। হ্যাঁ, অভিনয় পারে না, কিছু আসে যায় না, লোক ভালো। ও তো হ্যাঁ, কোনো কিছু করবে না, ও তো হ্যাঁ, দাঁড়ায় থাকবে, লাঠি হ্যাঁ, নিয়ে শুধু দাঁড়ায় থাকবে, এখানে ভালো অভিনয় দিয়ে কী হবে? হ্যাঁ, এটাও স্যার আমাকে বলতো যে হ্যাঁ। চারিপাশে, স্যার অবশ্য একটু অন্য কথা বলতো। সেটা কি তুমি শুনছো স্যার কী বলতো? কি বলতো? আমি বলতাম যে স্যার আপনি আপনার এরকম একটা শুটিংয়ে গেছি যে খুবই মানে ব্যবস্থাপনা খুব খারাপ, যা তা অবস্থা। তা আমি স্যারকে বললাম, স্যার এই তো এখানে এই প্রপস নাই, এটা নাই, সেটা নাই, এটা হচ্ছে কেন? তো এই তো এডিটের এটা ভুল। তখন কিন্তু আমি ডিরেকশন মানে শুরু করছি মাত্র, নুহাসে গিয়ে আমি এটা হচ্ছে। স্যার বলে কি, আমি তো আমার চারদিকে গাধা পালি। মানে ইচ্ছা করে করি, কারণ গাধারা কোনো প্রতিবাদ করে না, যা বলি তাই শোনে। না স্যার কিন্তু আর আমি যেই কথাটা শুনছি স্যারের, যেটা আমাকে সবসময় মানে খুবই মানে হয় না যে আমি খুব মনে হচ্ছে যে ওনার এই কথাটা ঠিক, সেটা আমি আবার একবার বুঝলাম যখন বনলতা এক্সপ্রেস করলাম এইবার ঈদের। মানে এত সুপার ডুপার হিট সিনেমা হয়ে গেল স্যারের গল্প, হুমায়ুন আহমেদের গল্প। কিছুক্ষণ তো হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলতো যে আমার আমার যখন সংলাপ কেউ শুনবে তখন ফ্রেমে কি প্রপস আছে কি নাই, লাইট কার ফেসে আছে কার ফেসে নাই, ক্যামেরা কি অ্যাঙ্গেল থেকে দেখতেছে, কোনটা হচ্ছে, এগুলার কোনো কিছু আসে যায় না। আমার সংলাপ এখানে সবচাইতে শক্তিশালী, এবং ওইটা জাস্ট দিতে পারলেই হবে আমি যেভাবে লিখছি সেভাবে। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট, মানে সংলাপ আসলেই অনেক অনেক জরুরি। আমি এটা একদম প্রত্যক্ষ প্রমাণ দিই। হুমায়ুন স্যারের একটা শুটিংয়ে আমি ওটার পরবর্তী কোনো এক সময় মনে হয় আমি গেছি, সেখানে ট্রলি পাতাচ্ছে, ট্রলিটা হ্যাঁ, না হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ, তো উনি গিয়ে এমন খেপছে, বলে এই ট্রলি দিয়ে কী হবে? তো স্যার একটা ট্রলি শট নেবে। বলে কিসের ট্রলি শট? না গিয়ে ক্যামেরাটা ধরো, ধরো, বলে যা ইয়েস, বলে বলুক। এইটাই, হ্যাঁ, এইটাই স্যার, মানে এই অভিজ্ঞতাটা আমার আছে স্যারের সাথে কাজ করে, যে স্যার এরকম বলতেন যে এইসব লাইট টাইট, এবং আছে না যে অনেকে অনেক সময় নিত লাইট করতে, আপনারও একজন ছিল কমল, হ্যাঁ, উনিও মনে হয় স্যারের সাথে কাজ করছিল বা কিছু একটা এরকম, কেউ একজন স্যারের সাথে ছিল যে অনেকক্ষণ লাইট করার চেষ্টা করতো। তো স্যার খুব এইটাতে রেগে যেত যে এতক্ষণ কেন, বলে এত আলোর তো দরকার হ্যাঁ নেই, দরকার নাই, মোটামুটি একটু থাকলেই হলো। হ্যাঁ এরকম। স্যার স্যার তো এইভাবে কাজ করতেন, স্যারের কাজগুলো তো আসলে স্যারের সংলাপের জন্যই জনপ্রিয় ছিল, তার গাঁথুনি, তার গল্প বলার ধরন, সেগুলোর জন্য আসলে। স্যার, তোমার কি এটা মনে হয় যে স্যার যদি আর 10টা বছর বাঁচতো তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে অনেক চেঞ্জ হতো? এটা মনে হয় কখনো? না, ঠিক এটা মনে হয় না। আমার কাছে মনে হয় স্যার তার বেস্ট কাজগুলো তার ইয়াং এজে করে ফেলছেন, মানে তার বেস্ট উপন্যাসগুলো, বেস্ট কাজগুলো। তার পরবর্তীতে ওনার যে জীবনের অবস্থান ছিল, সেটা আমার কাছে মনে হয় যে ওনার ক্রিয়েটিভিটিকে অনেক মানে নিচে নামিয়ে দিয়েছে। না, নিচে নামিয়ে দিলেও আমার কাছে যেটা মনে হয় কি যে একটা মানুষের মানে যারা একটা লেখকের, তার জীবনে প্রচুরবার জ্বর আসে। তো স্যার যদি তখন মারা না যেত, আমার কাছে পার্সোনালি মনে হয় তো এমন হতে পারতো যে আবার জ্বর ভালো হয়ে সে গেছে। আবার জ্বর আসতে পারতো। মানে একটা আমার ব্লগ থাকে, রাইটার্স ব্লগ থাকে, আমি লিখতেছি, আমার ভালো কিছু আসতেছে না, আবার দেখা যায় 1 বছর পরে একটা খুব সুন্দর একটা গল্প আসছে। কালকে রাত্রেবেলা আমি
অনেক রাতে একটা পার্সেল আনছি, খাওয়ার জন্য। আমার ক্ষুধা পাইছে, ডিনার করি নাই। তো পার্সেলটা আসতে আসতে পার্সেলের যে ছেলেটা আসলো, ও এসে আমাকে খাবার দেওয়ার পরে ওর 8 টাকা, মানে আমি ওকে যা দিব তার চেয়ে 8 টাকা বেশি দিচ্ছি। ও আমাকে 8 টাকা ফেরত দিতে যাচ্ছে। তাই আমি বললাম যে বাবা দরকার নেই, থাক। বলে না না, আমি এটা নিব কেন? তা আমি তাকে না সেলুট দিতে ইচ্ছা করছে যে একটা ছেলেটার পায়ের একটা স্যান্ডেল, মানে জাতা লেভেলের একটা ওই পাঠাওয়ার একটা ড্রেস পরা, ওর মতো সততা কার মধ্যে পাওয়া যায়? ও 8 টাকা আমাকে ফেরত দিবেই। ও বলছে স্যার আমার কাছে 60 টাকা আছে, আমি কি 1 টাকা তো দিতে পারলাম না, তাহলে কী করবো? তা আমি বললাম বাবা থাকুক। বলে না, এটা আমি তো রাখবো না। আমার কাছে ওকে না, মানে আমি বললাম যে আমি তোমাকে খুব স্যালুট দিতে চাইলাম, আর মানে যদি এটা রেস্টুরেন্ট হতো তাহলে তুমি আর আমি একসাথে খেতাম। যেহেতু পার্সেল নিয়ে আসছো আর পার্সেলটা আমার জন্য আসছো, তুমি এটা পার্সেলটা নিবাও না, আমি শিওর, তাহলে আমি না খেয়ে তোমার দিয়ে দিতাম, তুমি খাও গিয়ে। তো সে আবার মানে এটা বলার পর সে একটা স্যালুট দিয়ে চলে গেল। আমি ব্রেকের আগে লাস্ট একটা কোশ্চেন করি, তারপর ব্রেকে চলে যাব। খুফিয়াতে টাবুর সাথে তোমার অভিনয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল? অসাধারণ, ওদের কি কাজের পরিবেশটা খুব ডিফারেন্ট? খুবই ডিফারেন্ট, মানে ওরা কি অনেক বেশি মানে আরাম দেয় বা অনেক বেশি অনেক আরাম, কমফোর্ট দেয়? অনেক কমফোর্ট জোন থাকে, আর্টিস্টদেরকে অনেক প্যাম্পার করা হয়, যেটা তো আমাদের এখানে আমরা যেভাবে শ্যুট করি মানে আর্টিস্টরা, সেটা মনে হয় না, আমার মনে হয় না যে কলকাতার আর্টিস্টরাও কল্পনা করতে পারবে যে মানে আমরা কি পরিমাণে কষ্ট করে শ্যুট করি আসলে। কারণ শ্যুটের সময় কমফোর্ট জোনটা অনেক বেশি, ওদের টেকনিক্যাল টিমটা অনেক বেশি এক্সপার্ট, ওরা বেশি জানে, বেশি বোঝে ওই কাজগুলা। তারপরে ওদের যে যন্ত্রপাতির যে সাপোর্টটা, মানে ক্যামেরা, লাইট অ্যান্ড এভরিথিং, ওই জায়গাগুলোতে ওরা অনেক বেশি এগিয়ে আছে। কিন্তু আর বিশাল ভারদ্বাজের সাথে নিশ্চয়ই আমি অন্য কারো কম্পেয়ার করতে পারবো না। আমি অন্যদের কথা আমি জানি না, মানে অন্য সেটে কেমন হয়, বাট ওনার সেট অসাধারণ এবং উনি অসাধারণ, উনি একজন অসাধারণ ডিরেক্টর বলে এই জন্য আমি আপনাকে বারবার বলছিলাম যে আমার জন্য ডিরেক্টরটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কারণ ডিরেক্টর ও তো ক্যাপ্টেন, তাই না? সো ও কিন্তু ওর টিমটাকে চুজ করবে ওইভাবে, ওই চুজ করবে। হ্যাঁ, সো ও কিন্তু ঠিক টিম চুজ করবে। তো ওই জায়গাটা অনেক জরুরি আমার কাছে মনে হয়।